ঠিক মতো হবে। আচ্ছা, লেখা বোঝা যায় না, বড় করতে হবে না? আলো কি কম নাকি? ইয়ে দে, ওই যে এটা পার্ট 2 ভাই, ওই যে মতাদর্শ যে গেল না লাস্ট ক্লাস, ওটা পার্ট 1 ছিল, ওটা পার্ট 1 ছিল, এটা পার্ট 2। আর লেট হয়েছে আবারও। ফেসবুক আমার সাথে দুষ্টামি করতেছে ভাই, আবার ওই রিয়েল আইডি থেকে লাইভ করা যাবে না, কি করতেছে যে বুঝতেছি না, এই জন্য একটু সময় লাগলো। আমরা যেটা দেখবো, যা যা দেখবো আজকে, বিশ্ব পরিচিতি দেখব, বিশ্ব পরিচিতি, রাজনৈতিক দল আর গেরিলা সংস্থা, এই 3টা বিষয় দেখবো আজকে। বিশ্ব পরিচিতি, বিশ্ব পরিচিতি দেখেন, পৃথিবীর মোট আয়তন, পৃথিবীর মোট আয়তন 4.5 বিলিয়ন বর্গ কিলোমিটার, 4.5 বিলিয়ন বর্গ কিলোমিটার। তার মানে 1 বিলিয়ন সমান সমান 100 কিলোমিটার, 100 কোটি, তার মানে 450 কোটি বর্গ কিলোমিটার। এটা পুরো গ্লোবটা, এই 450 কোটির 71% হচ্ছে জলরাশি, আর 29% হলো স্থলভাগ। তাহলে 71% হলো জলভাগ, আর স্থলভাগ হলো স্থলভাগ হলো 9। পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম, চমৎকার নাম, নাইম। আমার আজকে যে গেঞ্জিটা ছিল, এই টি শার্টটা ছিল, এই টি শার্টটা ছিল হলো, নাম লেখা ছিল হলো টি শার্টে, নাইম লেখা ছিল, এটা হচ্ছে আশার নাম। এটা পরে ক্লাস নিলে চমৎকার হতো। তো 29% হলো স্থলভাগ, 71% হচ্ছে জলভাগ, ঠিক আছে? এখন এই পৃথিবীতে মোট রাষ্ট্র 232টি। এটা হলো সর্বশেষ, অর্থাৎ 21 সালের জনসংখ্যা রিপোর্ট, 2021 সালের জনসংখ্যা রিপোর্ট। আর এখানে স্বাধীন রাষ্ট্র 196টি, 196টি স্বাধীন রাষ্ট্র। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান, দক্ষিণ সুদান 2011, 195তম। আর জাতিসংঘের ইউএন স্বীকৃতি পাওয়া সর্বশেষ স্বাধীন দেশ
ফিলিস্তিন 196তম, 2012। ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করেছে 1988 সালে। এই ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা 1988, আর স্বাধীনতার স্বীকৃতি স্বাধীনতার ঘোষণা 1988 সালে করেছে 15 জুলাই আলজেরিয়া থেকে। 1988 আলজেরিয়া পার্লামেন্ট। ফিলিস্তিন কিন্তু স্বাধীনতা ঘোষণা করছে আলজেরিয়া থেকে, নিজের ভূখণ্ডে করতে পারে না। আর স্বাধীনতার স্বীকৃতি পায় দুইবার, মানে জাতিসংঘ থেকে। 1998 সালে স্বীকৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ, আর 1988 সালে স্বীকৃতি দিয়েছে সাধারণ পরিষদ। 2012 সালে স্বীকৃতি দিয়েছে সাধারণ পরিষদ, আর 1998 সালে দিয়েছে নিরাপত্তা পরিষদ। পার্ট 1 আসলে যেটা মতাদর্শের ক্লাস ছিল, লাস্ট ক্লাসটা গত পরশু দিনের, ওটাই পার্ট 1 ক্লাস। পরশু দিনের যেটা ছিল মতাদর্শ, এটাই আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, এইটার পার্ট 1 ছিল আগের ক্লাসটা। 2 নম্বর না হলে তো ওটা 1 নম্বর হয় না, বুঝলেন না কথা? 2 নম্বরটা হলেই তো আগেরটা 1 নম্বর হয়। 1 নম্বরটা আবার কি নাম্বার দেওয়া দরকার আছে? তো পৃথিবীর মোট আয়তন, এই সারফেসের মধ্যে জল হলো 71 ভাগ, আর 29% হলো স্থলভাগ। এই পৃথিবীতে মোট 232টি রাষ্ট্র। 2021 সালের জনসংখ্যা রিপোর্টে বলেছে স্বাধীন দেশ 196টা। সর্বশেষ স্বাধীন দক্ষিণ সুদান 195তম, ও স্বাধীন হয়েছে পরে। বাট ফিলিস্তিন স্বাধীন বললে কিন্তু 1988 স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বীকৃতি পাইছে তারা পরে। স্বাধীনতা তো আপনি স্বীকৃতি যখন আপনি ঘোষণা করবেন ওটাই স্বাধীন, কিন্তু যখন আপনি সার্বভৌম হবেন, যখন আপনি আপনার স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবেন। বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করেছে 16 ডিসেম্বর, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা তো আমরা 26শে মার্চই বলি। তাহলে ইউএন স্বীকৃতি পাওয়া স্বাধীন দেশ হলো ফিলিস্তিন 196তম। ক্লিয়ার? এখন আবার একটু আসেন এখানে। এই পৃথিবীর মহাদেশ আয়তন, দেশ সংখ্যা, দেশ মানে স্বাধীন দেশ সংখ্যা, আয়তনে বড়, আয়তনে ছোট, আয়তনে বড়, আয়তনে ছোট, এই হলো বিষয়। তবে এই সব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নাই, খুব একটা বেশি আসে না। তবে ঘুরিয়ে ফিরে কিছু কোশ্চেন হলেও হতে পারে। অনেকে আবার এইসব তথ্য পছন্দ করে, এই জন্য আমি বেসিক্যালি এগুলো পড়াই না। আপনারা অনেকে পছন্দ করেন দেখে এটা পড়াচ্ছি আর কি। যেমন এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের আয়তন হলো 4 কোটি। এশিয়া মহাদেশের আয়তন 4,45,79,000। 4,45,79,000 বর্গ কিলোমিটার। এই এশিয়া মহাদেশ আয়তনে পুরো সারফেস যে আছে, মানে যেখানে স্থলভাগ, আয়তনে 30%, পৃথিবীর 30% হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে স্বাধীন দেশ সংখ্যা হলো 45টি। এশিয়া মহাদেশ স্বাধীন দেশ 45টি। এখানে ফিলিস্তিনকে অনেকে মনে করে যেটা স্বাধীন দেশ না, কিন্তু ফিলিস্তিন 2012 সালে জাতিসংঘের স্বীকৃতি পেয়ে স্বাধীনতা লাভ করেছে। আর ফিলিস্তিনকে কিন্তু আগে বলা হতো পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, রাষ্ট্র বলা হতো না।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন 1964 to 2012। আর এই পিএলওকে এখন বলা হয় স্টেট অফ প্যালেস্টাইন। স্টেট অফ প্যালেস্টাইন স্টেট অফ প্যালেস্টাইন বলা হয় 2012 থেকে বর্তমান। আর স্টেট মাস্ট বি সভারেন, স্টেট মাস্ট বি সভারেন। আর সভারেন মানে সার্বভৌম। সার্বভৌমত্ব ছাড়া কেউ স্টেট হতে পারে না। যেহেতু প্যালেস্টাইনের নাম এখন স্টেট অফ প্যালেস্টাইন, তাহলে প্যালেস্টাইন অবশ্যই একটা সার্বভৌম ভূখণ্ড। আর সার্বভৌমত্ব বলা হয় তাকে যে দেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটা হলো সার্বভৌমত্ব। অর্থাৎ যে দেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তাকেই বলা হয় সভারেন স্টেট। আয়তনে বড় দেশটা হলো চীন। চীন, যার আয়তন হলো 97 লাখ। চীনের আয়তন হলো 97,06,961। 97,06,961 বর্গ কিলোমিটার। আর 4,45,79,000 হলো এশিয়া মহাদেশের আয়তন। আয়তনে ছোট দেশটার নাম হলো, আয়তনে বড় দেশ হলো চীন। আয়তনে বড়, এটা জনসংখ্যায় বড় লিখি। আয়তনের ছোট দেশটা হলো মালদ্বীপ, কিন্তু আমরা এখানে জনসংখ্যায় বড়, এটাও চীন। জনসংখ্যায় বড় দেশটা চীন, এবং সেই চীনের জনসংখ্যা কিন্তু 21 সালে বলছে 144,42,00,000। 144,42,00,000 এই চীনের জনসংখ্যা। ছোট দেশ ওটা লাগবে না, দরকার নাই, আয়তনে বড় দেশটাই লাগে। আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম। এটার আয়তন হলো 3,06,000 বর্গ কিলোমিটার। 3,06,000 বর্গ কিলোমিটার। আর এখানে দেশ সংখ্যা সবচেয়ে বেশি, 54টি স্বাধীন দেশ। মনে রাখবেন, পশ্চিম সাহারা নামে একটা ভূখণ্ড আছে, এই পশ্চিম সাহারা স্বাধীন নয়। পশ্চিম সাহারা স্বাধীন দেশ নয়। একজন বলছে যে আয়তন আসবে না জীবনও, তবে চীনের আয়তন আসতে পারে। চীন, রাশিয়া এসবের আয়তন পড়তে হবে, কিছু পড়তে হবে, আপনার সব পড়া যাবে না। এখানে মহাদেশের আয়তনটা গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ হলো এশিয়া আফ্রিকার 1.5 গুণ। এশিয়া আফ্রিকার 1.5 গুণ বড়, এই প্রশ্ন আসছে আগে। এশিয়া মহাদেশ আফ্রিকার 1.5 গুণ বড়। আয়তনে বড় দেশটা হলো আলজেরিয়া, আর জনসংখ্যায় বড় দেশটা হলো নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশে এই জায়গায় একটা তথ্য লিখে রাখবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মাত্র 3টি দেশ স্বাধীন ছিল। মাত্র 3টি দেশ স্বাধীন ছিল। একটা হলো ইথিওপিয়া, লাইবেরিয়া ও মিশর। ইথিওপিয়া, লাইবেরিয়া ও মিশর, এটার মধ্যে লেখেন আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মাত্র 3টি দেশ স্বাধীন ছিল, ইথিওপিয়া, লাইবেরিয়া ও মিশর। আর সেই মহাদেশই এখন পৃথিবীর সবচেয়ে বেশি স্বাধীন দেশ।
এর আয়তনে বড় দেশটা নাইজেরিয়া, আলজেরিয়া, আর ছোট দেশটা জনসংখ্যায় বড় দেশটা হলো নাইজেরিয়া। উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ, এর আয়তন হলো 2,44,00,000 বর্গ কিলোমিটার। এটা আর একটা শূন্য হবে, 2,44,00,000 বর্গ কিলোমিটার। তাহলে এটা হলো 4,45,00,000, এটা হলো 2,44,00,000। তার মানে এটা প্রায় দ্বিগুণ। এশিয়া মহাদেশ উত্তর আমেরিকা থেকে প্রায় দ্বিগুণ বড়, প্রায় দ্বিগুণ। উত্তর আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ আছে 23টি স্বাধীন দেশ। এখানে আয়তনে বড় দেশটা কানাডা, আর জনসংখ্যায় বড় দেশটা হলো ইউএসএ। নিচে দেখা যায় 2,44,00,000 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশটা রেখে দেই আমরা, এশিয়া থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আফ্রিকা স্বাধীন দেশ ছিল মাত্র 3টা, ইথিওপিয়া, লাইবেরিয়া এবং মিশর। তাহলে তৃতীয় বড় হলো উত্তর আমেরিকা, চতুর্থ বড় হলো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন হলো 1.78 কোটি, অর্থাৎ এশিয়ার দ্বিগুণ। এশিয়া এই মহাদেশের দ্বিগুণ, এশিয়া এই মহাদেশের 2 গুণ। আর এখানে প্রায় দ্বিগুণ, এখানে দ্বিগুণ, আর দ্বিগুণের বেশি বোঝাচ্ছে। দক্ষিণ আমেরিকা স্বাধীন দেশ আছে 12টা, আর এখানে আয়তনে বড় ব্রাজিল, জনসংখ্যায় বড় ব্রাজিল, দুইটাই ব্রাজিল। এরপরে ইউরোপ। আয়তনের দিক থেকে ইউরোপ 5ম বৃহত্তম মহাদেশ এবং এর আয়তন 99 লাখ বর্গ কিলোমিটার, 99 লাখ সামথিং বর্গ কিলোমিটার। তাহলে এটা এই এশিয়া মহাদেশ এই ইউরোপ থেকে 4 গুণ বড়, এশিয়া 4 গুণ বড়। এই ইউরোপ মহাদেশে দেশ আছে 48টি, এবং এখানে সবচেয়ে আয়তনে বড় দেশটা রাশিয়া। এই রাশিয়ার আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার, 70 লাখ বর্গ কিলোমিটার। এখন বলতে পারেন যে রাশিয়া কেমন হলো? রাশিয়ার পলিটিক্যালি সে ইউরোপের মধ্যে, কিন্তু রাশিয়ার বেশিরভাগই পড়ছে এশিয়ায়। রাশিয়া এশিয়ার যে অংশ তার নাম হলো সাইবেরিয়া। রাশিয়ার এশীয় অংশের নাম সাইবেরিয়া। এই 1,70,00,000 বর্গ কিলোমিটার রাশিয়ার আয়তন, কিন্তু ইউরোপ মহাদেশের আয়তন কিন্তু 99 লাখ বর্গ কিলোমিটার। এখানে রাশিয়ার অংশ খুবই কম। এই রাশিয়া পৃথিবীর 8 ভাগের 1 ভাগ, পৃথিবীর 8 ভাগের 1 ভাগ। আর এখানে মনে রাখবেন এশিয়া মহাদেশ পৃথিবীর এই যে আয়তনে 30%, মানে পৃথিবীর আয়তনের 30%। এশিয়া মহাদেশ হলো পৃথিবীর আয়তনের 30%। একজন বসে কপিরাইট করলে তো কেউ কপি করতে পারে না বেসিক ভিউ। আরে ভাই, বেসিক ভিউ আমি ওই জন্য করতে পারি না, বেসিক ভিউ ভাই ওই জন্য করি না রে ভাই। বেসিক ভিউ কাজ করতে ভাই অনেক সময় লাগে, কষ্ট হয় অনেক। একটা বাক্য দেখে দেখে লিখি না, কষ্ট করে বের করে লিখি, আবার ব্যাখ্যা রেডি রাখতে হয়। আর এটাই মুছে ফেলাইলাম।
তাহলে এরপরে হলো ওশেনিয়া মহাদেশ, 6 নম্বর বৃহত্তম। আসলে বৃহত্তমের দিক থেকে মনে রাখবেন ইউরোপ ষষ্ঠ, অ্যান্টার্কটিকাটা আমরা লিখে নিই, অ্যান্টার্কটিকা কিন্তু পঞ্চম। ওশেনিয়া মহাদেশ হলো 81 লাখ বর্গ কিলোমিটার, এর মধ্যে 22 লাখ তো এক অস্ট্রেলিয়াই। আর ওশেনিয়া মহাদেশের দেশ হলো 14টি দেশ। আয়তনে বড় অস্ট্রেলিয়া, ও আসে জনসংখ্যা এখানে রাশিয়া বড়, দুইটাতেই রাশিয়া বড়। রাশিয়া কিন্তু বিশ্বের মধ্যে নবম, জনসংখ্যায় বিশ্বে নবম হলো রাশিয়া, আর আমরা হলাম অষ্টম। এখানে অস্ট্রেলিয়া হলো আয়তনে বড়, জনসংখ্যায় বড়, তাও অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার আয়তন কিন্তু বঙ্গোপসাগরের আয়তনের সমান, 22 লাখ বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের যে আয়তন, অস্ট্রেলিয়ারও আয়তন তা। তাহলে ইউরোপের মধ্যে বড় রাশিয়া, তবে রাশিয়ার আয়তন কিন্তু 1,70,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর 8 ভাগের 1 ভাগ। আর পৃথিবীর 30% বা প্রায় 3 ভাগের 1 ভাগ হলো এশিয়া মহাদেশ, অর্থাৎ যেখানে সারফেস আছে, মানে জলরাশি বাদে। রাশিয়ার এশীয় অংশের নাম সাইবেরিয়া। অ্যান্টার্কটিক মহাদেশ, এটা হলো 1,32,00,000, 1,32,00,000 এর আয়তন। আর এর কোনো দেশ নাই, সো বড় হওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে আপনি দেখেন, আমরা বলছি এশিয়া মহাদেশে 45, তারপরে বলেছি 54 হলো আফ্রিকায়, এরপরে বলেছি উত্তর আমেরিকায় হচ্ছে 23টা, দক্ষিণ আমেরিকা আছে 12টা, ইউরোপে আছে 48টা, আর 14টা আছে ওশেনিয়া। তাহলে দেখেন 4 8 12 14 17 21 আর 5 26, হাতে 2, 4 2 6 5 11 আর 2 13 14 18 আর 1 19, 196টি এই স্বাধীন দেশ এই পৃথিবীতে। সর্বশেষ স্বাধীন বললে দক্ষিণ সুদান দাগাতে হবে, সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ বললে সেটা হবে দক্ষিণ সুদান। এখন আপনি দেখেন দেশ সংখ্যায়, আমি যদি বলি দেশ সংখ্যায় বড় মহাদেশ কোনটা, দেশ সংখ্যায় বড় হলো আফ্রিকা, আর আয়তনে বড় হলো এশিয়া। আয়তনে বড় দেশ হলো এশিয়া, আয়তনে বড় এশিয়া মহাদেশ, আর দেশ সংখ্যায় বড় হলো আফ্রিকা, 54টা স্বাধীন দেশ। আবার দেশ সংখ্যায় দ্বিতীয় কিন্তু ইউরোপ, দেশ সংখ্যায় দ্বিতীয় মহাদেশ কিন্তু ইউরোপ। ইউরোপ কিন্তু আবার মোট আয়তনে কিন্তু ষষ্ঠ, ইউরোপ মহাদেশ আয়তনে ষষ্ঠ বৃহত্তর, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ। আর দেশ সংখ্যার বিচারে কিন্তু তারা দ্বিতীয় সর্বোচ্চ, এশিয়ার থেকে তারা বড়। আর দেশ সংখ্যার হিসেবে কিন্তু এশিয়া তৃতীয়। আর এই আমেরিকা, যদি বলা হয় আমেরিকা অঞ্চলে কয়টা, এখানে কিন্তু 35টি অপশনে থাকতে পারে। আমেরিকা অঞ্চলের দেশ কয়টা, আমেরিকা অঞ্চল যেটাকে ওএস বলা হয়, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এই ওএস একটা পলিটিক্যাল একটা জোট, রাজনৈতিক জোট, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এই অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর সদস্য হলো 35টি। ওএস একবার পরীক্ষা আসছিল 2012 সালে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছিল। আমি 3টা সংস্থা দিয়েছিলাম ওইবার, মানে লাস্ট ভিউতে অ্যাডমিশন টেস্টের। সেখানে দিয়েছিলাম আমি ওএস, G7, আর একটা দিয়েছিলাম কি জানো, এগমন্ট গ্রুপ। পরীক্ষায় আসছিল ওএস, তখন এটা আসছিল যে ওএস কি, এলাবোরেশনটা আসছিল আমেরিকান স্টেটস। তো একটা ছেলে ষষ্ঠ হয়েছিল ভর্তি পরীক্ষায়, ও বলছে যে ভাই আমি তো এটা কখনো পড়ি নাই, এই ফার্স্ট টাইম আমি এটা আপনার লাস্ট ভিউতে দেখছিলাম, এটা কেমনে
আপনি এই এতগুলো সংস্থা থেকে মাত্র এই কটা সংস্থা দিয়েছিলেন। আগে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন ধরা যাইতো, কারণ খুব স্মার্ট কোশ্চেন করতে। এখন তো আলু মোরকা কোশ্চেন করে, সেকেন্ড টাইম উঠাই দিতেছে, ফার্স্ট টাইম ছেলেপেলেকে পাস করানোর জন্য পারলে বলে দেয় যে তোমরা এটা দাগাও, এবং কিছু কিছু উত্তরের অপশনে বোল্ড করা থাকে। একবার প্রশ্ন আসছিল বৃহত্তম উপজাতি বিজু বিজু উৎসবটি কার? বিজু উৎসব, এই বিজু উৎসবটি কার অপশনে ছিল চাকমা, বলেন রাখাইন, এরকমই ছিল আর কি, ধরেন মগ। এখানে চাকমাটা বোল্ড করা ছিল উত্তরটা, মানে অপশনটা বোল্ড একেবারে, মানে মোটা কালিতে, মানে বলেই দিচ্ছে যে তুমি এটা দাগাও, দাগাও না কেন, এই অবস্থা আর কি। এখন কয়েকটা ইনফরমেশন দেশ সম্পর্কে ইনফরমেশন মনে রাখবেন। আফ্রিকার প্রাচীনতম স্বাধীন দেশ, ওর নাম কিন্তু ইথিওপিয়া। ও প্রাচীনতম, ওর নামই একসময় ছিল আবিসিনিয়া। তাহলে আবিসিনিয়া হলো পূর্ব নাম, এবং এ আগে থেকে স্বাধীন। এজন্য পরীক্ষা আসে আফ্রিকার প্রাচীনতম স্বাধীন দেশ আবিসিনিয়া। কিন্তু যদি বলে আফ্রিকার প্রথম স্বাধীন দেশ, তাহলে কিন্তু উত্তর হবে লাইবেরিয়া। এই লাইবেরিয়া স্বাধীন হয়েছে আজ থেকে 200 বছর আগে, 1818 সালে। আর যদি প্রশ্ন করা হয় ইউরোপের প্রাচীনতম দেশ, তার নাম সান মেরিনো। ইউরোপের প্রাচীনতম দেশ, যেটা ইতালির রোমকে কেন্দ্র করে হয়েছিল, সান মেরিনো, প্রাচীনতম স্বাধীন দেশ সান মেরিনো। এরপরে বলা হয় যে ছিদ্রায়িত রাষ্ট্র পৃথিবীতে 2টা, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। ইতালি দেশটার মধ্যে 2টা দেশ, একটা হলো ভ্যাটিকান আর একটা হলো সান মেরিনো। এই 2টা দেশ ইতালির মধ্যে অবস্থিত, ভ্যাটিকান এবং সান মেরিনো। ইতালির মানচিত্রটা যদি বলি, এই রকমের, এই জায়গাটা ভ্যাটিকান, এই জায়গাটা সান মেরিনো। এটাকে বলে বুর্জোতা আকৃতির দেশ ইতালি। এটা ভিয়েতনাম, এটা সান মেরিনো। এই দেশটাই হলো ইতালি। আর এই ভ্যাটিকান এখানে স্থাপন করা হয়েছিল 1929 সালে, পোপের পীঠস্থান। ভ্যাটিকানকে বলা হয় পোপের পীঠস্থান, অর্থাৎ পোপ এখানে থাকে, খ্রিস্টীয় পোপ। আর এই ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম এটা হলো হোলি সি, এটা হলো রাষ্ট্রীয় নাম। ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম হলো হোলি সি, SEE, সমুদ্র না। হোলি সি হলো ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম, এটা কিন্তু ভ্যাটিকান। তাহলে একটা রাষ্ট্রের মধ্যে আর একটা রাষ্ট্র থাকলে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। এই রাষ্ট্রটা হলো সান মেরিনো। দেখেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূত বলা হয় বা অ্যাম্বাসেডর বা হাই কমিশনার বলা হয়। ভ্যাটিকানের যিনি প্রতিনিধি, অর্থাৎ ভ্যাটিকানের সর্বোচ্চ ডিপ্লোম্যাট মানে কূটনীতিক, ডিপ্লোম্যাটকে বলা হয় নানসিও। ভ্যাটিকানের সর্বোচ্চ যে প্রতিনিধি, ডিপ্লোম্যাটিক প্রতিনিধি, তাকে বলা হয় নানসিও। তাহলে ভ্যাটিকানের সর্বোচ্চ ডিপ্লোম্যাটকে বলা হয় নানসিও। ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম হোলিসি। আর ভ্যাটিকান গঠিত হয় 1929 সালে রোমে। আর এটা হলো পোপের পীঠস্থান। এটা তৈরি করা হয় রোমকে কেন্দ্র করে, ভ্যাটিকানকে তৈরি করা হয়। ভ্যাটিকান এখানে আগে থেকে ছিল না। আগে থেকে ভ্যাটিকান রোমের মধ্যেই ছিল, বাট রাষ্ট্র ছিল না। ভ্যাটিকানকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় 1929 সালে। আগে
এই ভ্যাটিকানে যে পোপ থাকে, বর্তমান যে খ্রিস্টীয় পোপ জুলিয়ান ফ্রান্সিস, এই জুলিয়ান ফ্রান্সিস কিন্তু, জুলিয়ান ফ্রান্সিস দ্য পোপ, খ্রিস্ট ধর্মের মধ্যে যারা তিন ধরনের খ্রিস্টান থাকে, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হলো প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, আর একটা হলো ক্যাথলিক খ্রিস্টান। এই ক্যাথলিক যারা, মানে গোড়াপন্থী, একেবারে প্রাচীনপন্থী, সেই গোড়াপন্থীরা হলো ক্যাথলিক। অর্থোডক্স খ্রিস্টান হলো একটু আভিজাত্যের উচ্চ শ্রেণীর খ্রিস্টান, তারা হলো অর্থোডক্স। আর প্রোটেস্ট্যান্ট যারা, তারা হলো চার্চকে বিশ্বাস করে, তাদের পোপ না, তাদের চার্চ থাকে, যেটা রাশিয়ায়। চার্চের আবার সর্বোচ্চ যে তিনি রাশিয়ায় থাকেন। এবং এই দুজনের মধ্যে, গোষ্ঠীর মধ্যে একটা বিরোধ থাকে। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি 2015 সালে খুব সম্ভবত বিমানবন্দরে এই পোপ এবং চার্চের দেখা হয়েছিল, এবং এটা নিউজ হয়েছিল 15 বা 16 সালে, 15-16 হইতে পারে, দুজনের মধ্যে দেখা হয়েছিল। এই পোপ আগে থাকতো হল্যান্ডে, পোপ থাকতো আগে হল্যান্ড। এবং হল্যান্ডকে কিন্তু বলা হয় দ্য হোলি ল্যান্ড, দ্য হল্যান্ড। আপনি দেখবেন এই হল্যান্ডের নাম কিন্তু বর্তমানে নেদারল্যান্ডসের আগে কিন্তু দা হয়, দা নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডস নামের আগে দা বলতে হয়, ছোট হাতের দা। এই দা হোলি ল্যান্ড থেকে হল্যান্ড থেকে এখনো নেদারল্যান্ডস। এই হল্যান্ড থেকে চলে গেছে পোপ হলো 1929 সালে ভ্যাটিকান। আর দক্ষিণ আফ্রিকা, এর মধ্যে একটা ছিদ্রায়িত রাষ্ট্র লেসোথো অবস্থিত, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মধ্যে হলো লেসোথো। দক্ষিণ আফ্রিকার মানচিত্র যদি বলেন, তাহলে মানচিত্রটা হলো এই রকমের, একটা কীর্তনখোলা লঞ্চের মতো, কীর্তনখোলা লঞ্চের মতো। একবার ক্লাসে মানে বরিশাল পড়াচ্ছি, বঙ্গবন্ধু 1, এটা 17 সালে বা 16 সালে হবে। বঙ্গবন্ধু 1 কি বলছি, স্যাটেলাইট তো, এটা তো আসলে তো স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1 কি, আমি বলছি লঞ্চ। অনেকে আবার লেখছো এটা, লিখে বলে যে এটা বঙ্গবন্ধু 1 লঞ্চ। কারণ এটা তো আপনার বরিশাল যাদের আছে তারা জানেন, যেখানে লঞ্চের নাম থাকে কি জানেন, সুন্দরবন 1, সুন্দরবন 2, সুন্দরবন 7, এই সুরভি 8, সুরভি 9। এখন ও মনে করছে যে বঙ্গবন্ধু 1 মনে হয় লঞ্চ, বঙ্গবন্ধু 2 মনে হয় আসবে। আসলে এটা যে বঙ্গবন্ধু 1 যে একটা মানে স্যাটেলাইট বা উপগ্রহ, এটা আমি বলি নাই, ক্লাসে দুষ্টামি করে বলছিলাম। তো যাই হোক, এখানে কীর্তনখোলা লঞ্চের মতো এই যে এইটা, আফ্রিকাটা অনেকটা এরকমের, সব তো আমি পারবো না। এইটা হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার নিচে মানে দক্ষিণ দিকে এটা হলো লেসোথো। আর এই দেশটার নাম হলো সোয়াজিল্যান্ড। এই সোয়াজিল্যান্ড দেশটার প্রায় 3 দিক, মানে প্রায় 4 দিক, এই প্রায় 4 দিকই হলো দক্ষিণ আফ্রিকা। দেখা যায় প্রায় 4 দিক হলো দক্ষিণ আফ্রিকা। দেখা যায় না মনে হয়, দেখা যায় ওই অল্প একটু না, সোয়াজিল্যান্ড। কোশ্চেন ভিউ কালকে কি পাবেন? কোশ্চেন ভিউ প্রেসে চেষ্টা করতেছে তারা দেওয়ার জন্য, কালকে না পাইলে শুক্রবার শনিবার পাবেন। শুক্রবার আবার প্রেস বন্ধ থাকে। কি যে একটা অবস্থা পৃথিবীতে, প্যারা, দুনিয়াটা প্যারায় ভরা। ও আল্লাহ। এখন দেখেন, পৃথিবী যদি বলা হয় খণ্ডিত রাষ্ট্র হলো জাপান। খণ্ড বিখণ্ড, ছোট ছোট রাষ্ট্র, খণ্ডিত রাষ্ট্র বলা হয় জাপানকে। আর প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান কেন বলা হয় বলতেছি। আর দক্ষিণের গ্রেট ব্রিটেন, এটা হলো নিউজিল্যান্ড। দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড।
ভ্যাটিকানের তথ্যটা কিন্তু মনে রাখেন, 1929 সালে গঠিত হয়। এখানে বেসিক্যালি আপনি যদি ধরেন এইটা একটা প্লেট, জাস্ট এটা ইউরোপ, এটা এশিয়া, আর এই জায়গায় এরকমের 4টা দ্বীপ, এই 4টা দ্বীপ নিয়ে এটা হলো উত্তর সাগর। এই 4টা প্রধান দ্বীপ নিয়ে হলো গ্রেট ব্রিটেন, যদিও 4টা মিলে হলো যুক্তরাজ্য, কিন্তু গ্রেট ব্রিটেন আমরা মানে বলে থাকি। আসলে গ্রেট ব্রিটেন আর যুক্তরাজ্যের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা জাস্ট একটা নামের পার্থক্য। এটা জাস্ট কাল্পনিক একটা বিষয়, এটা কখনো ফিজিক্যাল কোনো বিষয় না। এই 4টা দেশ, এক হলো ইংল্যান্ড, 2 হলো ওয়েলস, ওয়েলসটা পরে লেখি, ইংল্যান্ড স্কটল্যান্ড, 3 হলো ওয়েলস, 4 হলো উত্তর আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড সাধারণত এই 3টাকে মিলে বলা হয় ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই 3টাকে বলা হয় গ্রেট ব্রিটেন। আর এই 4টাকে একত্রে বলা হয় ইউনাইটেড কিংডম। তাহলে ইউনাইটেড কিংডমের মধ্যে 4টা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। আর গ্রেট ব্রিটেনের সাথে উত্তর আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেন এটা হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই 3টা মিলে গ্রেট ব্রিটেন, আর উত্তর আয়ারল্যান্ড মিলে হলো ইউনাইটেড কিংডম। কিন্তু আমি বলছি যে এটা আসলে কাল্পনিক। সেটা বোঝা যায় কখন, যখন আমরা ব্রেক্সিটটা পড়ি। ব্রেক্সিটের মধ্যে দেখবেন ব্রিটিশ এক্সিট, তা ব্রিটিশ এক্সিটের মধ্যে এই ব্রেক্সিট যে ভোটাভুটি হয়েছিল, গণভোট, সেই গণভোটে কিন্তু উত্তর আয়ারল্যান্ডও ভোট দিয়েছিল। তাহলে এখানে তো ওর ভোট দেওয়ার কথা ছিল না, ও তো ইউকের মধ্যে, ও তো গ্রেট ব্রিটেনের মধ্যে না। জাস্ট এটা হলো একটা কাল্পনিক বিষয়, এটা হলো একটা কাল্পনিক বিষয়, এটা কখনো ফিজিক্যাল বিষয় না। ভ্যাটিকান এস মানে কি? রাজু দেশওয়ারা, আপনারা একটু বুঝাই দিয়েন তো কি। আর এই জায়গায় একটা সাগর আছে, সেটা হলো জাপান সাগর। আর জাপান সাগরের এখানে বড় দ্বীপটা হলো হনশু, কিউশু, শুকোকু, হোক্কাইডো। এখানে জাপান সাগরে 4টা দ্বীপ নিয়ে জাপান, একটা হলো হনশু, 2 হলো কিউশু, 3 হলো শুকোকু, 4 হলো হোক্কাইডো। এই 4টা একই সাগরের দ্বীপ, জাপান সাগরের 4টা দ্বীপ নিয়ে জাপান, এবং উত্তর সাগর, উত্তর মহাসাগর না কিন্তু উত্তর সাগর, উত্তর সাগরের পরে এখানে বিশাল একটা আটলান্টিক মহাসাগর, এই জাপান সাগরের পরে এখানে বিশাল একটা প্রশান্ত মহাসাগর। এই স্ট্রাকচার সেম, এই জন্য গ্রেট ব্রিটেন সোজা জাপান, এই জন্য জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন, কারণ একই সাগরে 4টা দ্বীপ নিয়ে একটা দ্বীপ দেশ, সেটা হলো জাপান। এই হনশু সবচাইতে বড় দ্বীপ। এই হনশু দ্বীপে এখানে রাজধানী টোকিও, এই হনশু দ্বীপে এখানে হিরোশিমা, নাম শুনছেন আপনি হিরোশিমার। এই হনশু দ্বীপে এখানে পরমাণু স্থাপনা ফুকুশিমা, ফুকুশিমা যেটা হলো পরমাণু চুল্লি। এই 2011 সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা, ফুকুশিমা 1। ফুকুশিমা 1 হলো পরমাণু চুল্লি। তার মানে হনশু দ্বীপে হিরোশিমা, হনশু দ্বীপের রাজধানী টোকিও, হনশু সবচেয়ে বড় দ্বীপ, হনশুতে ফুকুশিমা 1 পরমাণু চুল্লি। এই হনশু দ্বীপে হলো এগুলো, এটা সবচেয়ে বড় দ্বীপ। আর কিউশু এখানে হলো নাগাসাকি। তার নাগাসাকি দ্বীপ, নাগাসাকি যেখানে শহরটা, এটা অবস্থিত হলো কিউশু দ্বীপে। নাগাসাকি হলো কিউশু দ্বীপে। খণ্ডিত রাষ্ট্র নিউজিল্যান্ড তো হলো দক্ষিণের গ্রেট ব্রিটেন,
খণ্ডিত রাষ্ট্র জাপান, নিউজিল্যান্ডকে বলা যাবে নিউজিল্যান্ড, তবে জাপান বেশি পরিচিত। খণ্ডিত রাষ্ট্র দুইটা এবং দুই দেশের মধ্যে খুব একটা বিরোধটা কি জানেন? বিরোধটা হলো যে সূর্য সবার আগে দেখা যায় নিউজিল্যান্ডে, কিন্তু জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? খুব একটা ইন্টারেস্টিং বিষয় না? সূর্য দেখা যায় প্রথমে নিউজিল্যান্ডে এবং নিউজিল্যান্ড পূর্ব দিকে, কিন্তু জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। এখন একটা কারণ আছে। কারণটা হলো এটা সূর্য আর এটা হলো পৃথিবী। এখন পৃথিবী আমরা কিন্তু পড়েছিলাম যখন যারা বেসিক ক্লাস করছিলাম, মানে টেক্সট বুকে ক্লাস করেছিলাম, জানি যে পৃথিবী 66 ডিগ্রি কোণে হেলে ঘুরে থাকে। অর্থাৎ সে যখন ঘুরে তখন এইরকমের থাকে আর কি, 66 ডিগ্রি কোণে ঢুকতে থাকে। এবং সেই ঘুরলে এখানে জাপান কিন্তু নিরক্ষরেখা থেকে 33 ডিগ্রি উত্তরে, 30 থেকে 33 ডিগ্রি উত্তরে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু একটু নিচে, সেজন্য 33 ডিগ্রি ব্যবধানের নিচে। সেক্ষেত্রে 33 আর 66 এই হিসেব করলে সেটা কিন্তু 90 ডিগ্রি ছাড়িয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু জাপানে আগে সূর্য দেখা যাবে, মানে জাপান সূর্য আগে ওঠার কথা। সেই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, নিউজিল্যান্ডকে সূর্যোদয়ের দেশ বলা হয় না। আরেকটা বিষয়, দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ডকে বলা হয় কেন? এখন দক্ষিণের গ্রেট ব্রিটেন বলার কারণ হলো নিউজিল্যান্ডও ঠিক একই দ্বীপে একই সাগরে 4টা দ্বীপ নিয়ে গঠিত। এইরকমের নিউজিল্যান্ড, এটা হলো সাউথ আইল্যান্ড, এটা হলো নর্থ আইল্যান্ড। এই দুইটাই সবচেয়ে বড়। একটা হলো নিউ দ্বীপপুঞ্জ, নিউ, একটা নিউ দ্বীপপুঞ্জ, আর একটা হলো কুক দ্বীপপুঞ্জ। একটা নিউ দ্বীপপুঞ্জ আর একটা কুক দ্বীপপুঞ্জ, এই দুইটাই কিন্তু আপনার এই যে ইউএনএফসিসি মেম্বার, ইউএনএফসিসি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই ইউএনএফসিসি এর সদস্য কিন্তু 196 গোষ্ঠী, 196টি গোষ্ঠী বলা হয়। এই জন্য বলা হয় কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। এই ইউএনএফসিসি কপ আয়োজন করে। আমি আর একটু বুঝাই দিই। ইউএনএফসিসি একটা কমিটির নাম, ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসি কমিটি, এই সনদ কমিটিই কপ আয়োজন করে থাকে। কপ মানে কনফারেন্স অফ দ্য পার্টিস, যেটা বার্ষিক জলবায়ু সম্মেলন। অনেকের কাছে খবরই নেই, কারণ এখন তার সম্মেলন হয় না, এখন তো সব ভার্চুয়ালি হয়। কনফারেন্স অফ দ্য পার্টিস, এই কনফারেন্স অফ দ্য পার্টিস কপ, এটা হলো জলবায়ু সম্মেলনের নাম। এবং এখানে 196টা গোষ্ঠী, এর মধ্যে জাতিসংঘের সদস্য 193টা, আর আছে প্যালেস্টাইন, এগুলো 194টা, আর হলো কুক, COOC, কুক দ্বীপপুঞ্জ। এটা সি দিয়ে লেখা কেন আমি জানি না ভাই, আমি দুঃখিত। একটা কুক আর একটা হলো নিউ দ্বীপপুঞ্জ, NIEU। এই নিউ দ্বীপপুঞ্জ এই মিলে হলো 196টা গোষ্ঠী, আর দেশ বললে 194টি দেশ, আর 2টি হলো গোষ্ঠী। এই জন্য একত্রে বলা হয় 196টা গোষ্ঠী। 196টা গোষ্ঠী। এই কুক এবং নিউ, এরা নিউজিল্যান্ডের, এবং এরা তাসমান সাগরে অবস্থিত। তাসমান সাগর, এই তাসমান সাগরে, একই সাগরে 4টা দ্বীপ নিয়ে গঠিত হওয়ার কারণে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। দক্ষিণের গ্রেট ব্রিটেন হলো নিউজিল্যান্ড। ক্লিয়ার? সাধারণত যেই দেশগুলো প্লুরাল হয় সেই দেশগুলোর নামে শেষে প্লুরাল। ফিলিপিন্স, নেদারল্যান্ডস, মালদ্বীপস, লাস্টে এস থাকে, ওরা সাধারণত দা হয়। প্রশ্ন করেছেন একজন, তাই উত্তর দিলাম।
এখন নিউজিল্যান্ড তাসমান সাগরে অবস্থিত অনেক সোর্সই আছে, আবার এটা অনেক সোর্সে দেখবেন যে মানে প্যাসিফিক ওশান বলা, তাহলে সেক্ষেত্রে প্যাসিফিক হলে তাকে কিন্তু দক্ষিণের গ্রেট ব্রিটেন বলার কথা ছিল না। এবারে একটা জিনিস দেখেন, আয়তনের শীর্ষ দেশ আর জনসংখ্যায় শীর্ষ দেশ। জনসংখ্যায় শীর্ষ দেশ, আয়তনে 1 নম্বর দেশটা তো রাশিয়া, 2 হলো কানাডা, 3 হলো চীন, নিঃসন্দেহে চীন, এটা নিয়ে গিট্টু লাগাবেন না, ঝগড়া করবেন না। 4 ইউএসএ, 5 ব্রাজিল, 6 অস্ট্রেলিয়া, 7 হলো ভারত। ভারত পর্যন্ত আপনাকে জানতে হবে। আর মনে রাখবেন 95তম বাংলাদেশ, এটা নিয়ে ঝগড়া করবেন না। 95তম, এটা ইউএন রিপোর্টে বলা আছে। ইউএন পপুলেশন রিপোর্ট যে দিয়েছে 2019 সালে, সেই রিপোর্টে আমি নিজে দেখেছি 95 লেখা। এটা নিয়ে ঝগড়া করবেন না। 95, 94, 96 না 98 দরকার নাই। এই কানাডার আয়তন 99 লাখ, 84,000-এর বেশি। আর এর তো বললাম 1,70,00,000-এর বেশি। আর এ তো বলছিলাম 97 লাখ, 97,06,000 এটা। আর এ হলো 95 লাখ। ইউএসএ হলো 95 লাখ সামথিং, ওই না, ইউএসএ হলো 93 লাখ 72,000। এই কয়েকটা জানি। আর সেখানে ভারত আছে, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। আর 95তম হলো বাংলাদেশ ইউএন রিপোর্টে। ইউএন রিপোর্টে 95তম হলো বাংলাদেশ। জাপানকে কেন খণ্ডিত স্টেট বলা হয়? বিভক্ত দেখা বলা হয়, অনেক উপনাম বলা হয়, কিছু কারণ থাকে, কিছু কারণ থাকে না, বা কিছু কারণ আমরা জানি না যে এটাকে এই নামে ডাকা হয় কেন। 1 নম্বরে এখানে চীন, এবং চীন হলো 144 কোটি 42 লাখ। 144 কোটি 42 লাখ হলো চীনের জনসংখ্যা। দ্বিতীয় হলো ভারত। ভারত খুব কাছাকাছি চলে গেছে, 139 কোটি 34 লাখ। ভারত বলছিল 2022 সালে চীনকে ছাড়িয়ে যাবে, আর চীন তারপর থেকে 1 সন্তান নীতি বাতিল করছে, পরে 2 সন্তান নীতি বাতিল করে দিয়েছে। চীনি কিন্তু এখন অসংখ্য সন্তান নীতি। চীনি কিন্তু এখন আর 1 সন্তান নীতিও নাই, 2 সন্তান নীতিও নাই, এখন কিন্তু অসংখ্য 3 সন্তান, আমি দুঃখিত, এখন 3 সন্তান নীতি। চীনে এখন 3 সন্তান নীতি। ভারতে 139 কোটি 34 লাখ। তৃতীয় হলো ইউএসএ। ইউএসএ জনসংখ্যা হলো 33 কোটি। তাহলে দেখেন কত পার্থক্য। 4 নম্বরে ইন্দোনেশিয়া। এখানে আবার বাংলাদেশে একটা খুব ভালো সম্ভাবনা আছে, 27 কোটি, মানে সামথিং। ওটা জাস্ট একটা সংখ্যা যে আপনার মনে রাখার জন্য, অনেকে এটা দেখলে একটু মনে থাকে যে কতটুকু পার্থক্য আছে, এই জন্য এই সূচকগুলো দেয়া। দেশ মনে থাকবে না, কিন্তু ওটা মনে থাকার কারণে দেশটা মনে আসে পড়বে। 5 নম্বরে কিন্তু বহুদিন যাবৎ ব্রাজিল ছিল, এখন পাকিস্তান, যারা 22 কোটি। আর 6 নম্বরে যে আছে সে হলো ব্রাজিল। সে হলো ব্রাজিল। ব্রাজিল হলো 21 কোটি সামথিং। 7 নম্বরে কাল্যাটা, নাইজেরিয়া। আর 8 নম্বরে হলো বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা যা বলছে এটা বিশ্বাস হয় না। বাংলাদেশের জনসংখ্যার মধ্যে ঘাপলা আছে, বুঝছেন। এখানে দেখেন না, পোলিও টিকা খাওয়ায় 5 কোটি শিশুরে, মাঝে মাঝে দেখছেন। কালকে একটা বিবিসির রিপোর্ট ভাই অস্থির লাগছে, যে ইলেকশন কমিশন বলছে যে 18 বছরের নিচে শিশুদেরকে তারা টিকা দিবে, এবং সেখানে 18 বছরের শীর্ষে নিচে মনে হয় 7 কোটি আছে। 7 কোটির একটা বলছে যে 7 কোটি।
তাহলে এখানে যদি 7 কোটি 18 বছর নিচে হয়, আমাদের মানে ভোটার আরো 5 বছর 2 বছর আগে 17 সালে ছিল, 4 বছর আগে ভোটার ছিল আমাদের 10 কোটি 42 লাখ। তাহলে এখানেই তো 17.5 কোটি, এখানেই তো 17.5 কোটি হয়ে যায়। এরপরে তো কত কিছু আছে না, এরপরে তো মনে করেন আপনার মাঝে মাঝে তো পোলিও টিকাই 5 কোটি খাওয়ায়। তো 5 কোটি পোলিও টিকা তো 0 থেকে 5 বছর, তো 6 থেকে 11 বছর মাত্র 2 কোটি, এটা বিশ্বাস হবো? এত কি মানে শিশু মৃত্যুর কি এত বেশি? এত বেশি না, এই আর কি। তো জনসংখ্যা এইটা মনে রাখবেন যে পাকিস্তান একটা ফ্যাক্ট, যারা পঞ্চম, এরা উঠে আসছে এবং ব্রাজিলকে কিক দিয়েছে। ব্রাজিল এখন ষষ্ঠ জনসংখ্যায়, আর করোনায় তো আরো মারা গেছে, আরো কমে যাবে। করোনার কারণে তাদের জনসংখ্যা আরো কমবে। ক্লিয়ার? হয় এখন এই যে টিকা আছে না, টিকার কারণে কিন্তু একটা বের হয়ে যাবে যারা টিকা দিবে, কিন্তু অনেকে তো টিকার জন্য মানে নিবন্ধন করতে পারবে না। এই যে একটু আগে আমি বিকালবেলায় একটা রিপোর্ট দেখলাম, সেখানে বলা আছে যে আপনার বৃদ্ধাশ্রমে যারা আছে তারা কিন্তু টিকা পাচ্ছে না। বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের অনেকের পরিচয় নাই, পরিচয়পত্র নাই, তাদের কি করা যাবে, কোনো সিস্টেম করা যায় কিনা। খুব ভালো একটা রিপোর্ট, আমি খুবই মানে এক্সিলেন্ট একটা রিপোর্ট হয়েছে। মানে এই রকমের সাংবাদিকতা, এইটাই হলো মানে ডেভেলপমেন্ট জার্নালিজম। সারাদিন পরিমণির পিছনে থাইকা সাংবাদিকতা হয়, সাংবাদিকতা হলে এগুলো চমৎকার রিপোর্ট হয়েছে একটা। চা খাবেন? খাইতে ইচ্ছা করে, দেখলেই খাইতে ইচ্ছা করে। খুব প্যারায় আছি রে ভাই। আম্মা আজকে আবার হসপিটালে ভর্তি হইতে হয়েছে। কালকে পরশুদিন রিলিজ দিল, শরীর খারাপ হয়ে গেছে, আজকে আবার এই ল্যাবে ভর্তি হয়েছে, কিছুক্ষণ আগে ভর্তি করানো হয়েছে। এই আর কি, খুব ঝামেলা যাচ্ছে, দোয়া করবেন। আচ্ছা আসি, এখন দেখেন, যদি ছোট দেশ বলা হয়, ছোট দেশ আয়তনে আর ছোট দেশ জনসংখ্যায়, ছোট দেশ আয়তনে 1 নম্বরে ভ্যাটিকান, 2 নম্বরে মোনাকো। 2টা জানলেই চলবে। আর যদি বলা হয় যে জনসংখ্যায় কতটুকু, জনসংখ্যায় ভ্যাটিকান সবচেয়ে ছোট, 800 জন মাত্র। আর 2 নম্বরে আছে একটা মানে অখ্যাত, এটা কিন্তু 21 সালের রিপোর্ট, আমি কিন্তু আগের জনসংখ্যা লিখছি 2021 সালের জনসংখ্যা রিপোর্টের আলোকে। 21 সালের রিপোর্টে বলছে একটা দেশের নাম, যে দেশটা আমি জীবনও শুনি নাই, টোকেলাও। এটা হলো দ্বিতীয়, তাদের 1320 জন জনসংখ্যা, মাত্র 1320 জন জনসংখ্যা। আর বাংলাদেশে ছোটখাটো 2-3টা বিল্ডিং 800 জন থাকে। বাংলাদেশে এটাই মজা আর কি। আর স্টার দিয়ে এখানে নাউরুর কথা মনে রাখবেন। নাউরু হলো ক্ষুদ্রতম প্রজাতন্ত্র। এই নাউরু এমন একটা দেশ, এই নাউরুর রাজধানী নাই। মানে এটা একটা ইয়েরেভান, এটা মনে হয় তার একটা প্রধান শহর। রাজধানীবিহীন একটা দেশ হলো নাউরু। এবং জাতিসংঘের একটা রুলস আছে, জাতিসংঘের রুলস অনুসারে হলো যে হ্যাঁ, সোয়াজিল্যান্ডের রাজা, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন একটা কমেন্ট করছেন কিংডম অফ ইশওয়াতিনি, এটা আমার বলতে ভুলে গেছি। কিংডম অফ ইশওয়াতিনি স্পেলিং পারি না, যেন বাংলায় লিখতেছি। কিংডম অফ ইশওয়াতিনি সোয়াজিল্যান্ডের আসল নাম, বর্তমান নাম। সোয়াজিল্যান্ডের বর্তমান নাম।
সোয়াজিল্যান্ডের বর্তমান নাম কিংডম অফ ইসওয়াতিনি। অনেকগুলো দেশের রাজধানী মানে দেশ রাজধানীর নাম পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন নামে একটা আলোচনাই আছে। আয়তনে ছোট ভ্যাটিকান এবং ছোট দেশ হলো জনসংখ্যায় ভ্যাটিকান আর টোকেলাও। আর প্রজাতন্ত্র বললে হবে নাউরু। নাউরু দেশটার রাজধানী নেই। আর এইটা জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ বললে ম্যাকাও, আর শীর্ষ স্বাধীন দেশ বললে সেটা হবে মোনাকো। শীর্ষ স্বাধীন দেশ বললে মোনাকো। মোনাকোর জনসংখ্যা আছে 30,000, আর এর আয়তন হলো 1.95 বর্গ কিলোমিটার। এখন এটা যদি দুইও ধরেন তাহলে প্রায় 15,000 মানুষ 1 বর্গ কিলোমিটার বসবাস করে। 1 বর্গ কিলোমিটারে 15,000 বসবাস করে। স্বাধীন দেশ অর্থাৎ শীর্ষ স্বাধীন দেশ জনসংখ্যার ঘনত্বে সেটা হলো মোনাকো। এরকমের আরেকটা তথ্য আছে গড়ায়ু। গড়ায়ুতে শীর্ষ দেশ বললে হবে হংকং, এবং এটা 89 বছর এদের গড়ায়ু। আর শীর্ষ স্বাধীন দেশ বললে হবে জাপান। স্বাধীন দেশ বললে হবে জাপান, এবং তাদের গড়ায়ু 87 বছর প্লাস। গড়ায়ুতে শীর্ষ দেশ হংকং, স্বাধীন দেশ বললে হবে জাপান। শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ নাইজেরিয়া, এবং তাদের 122 জন মারা যায় প্রতি হাজারে। প্রতি হাজারে মারা যায় 122 জন। প্রতি হাজারে মারা যায় 122 জন। আর বাংলাদেশের যে শিশু মৃত্যু হার, বিডুর শিশু মৃত্যু হার এটা হলো 21 জন। এখন 20 জন হওয়ার কথা, যদিও সমীক্ষা আসে নাই। বাল্যবিবাহে বাংলাদেশ একটা রেকর্ড করে ফেলছে। বাল্যবিবাহের শীর্ষ দেশটার নাম হলো নাইজার, 75%। 75%। আর দ্বিতীয় একটা দেশ হলো সাদ, আর বাংলাদেশ হলো তৃতীয়। বিডি তৃতীয়। বাংলাদেশের 66% বাল্যবিবাহ হয়। আনবিলিভেবল। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, বাল্যবিবাহ মুক্ত পৃথিবীর প্রথম মানে বাংলাদেশের প্রথম জেলা, পৃথিবীর না, বাল্যবিবাহ মুক্ত প্রথম জেলা লালমনিরহাট। বাল্যবিবাহ মুক্ত প্রথম জেলা হলো লালমনিরহাট। আর এই বাল্যবিবাহ রোধে যে আপনার হেল্পলাইন, হেল্পলাইন হলো 109। 109-এ কল দিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে আপনি করতে পারবেন। দেখছেন না একটা ইন্টারেস্টিং নিউজ? দেখছেন একটা ইন্টারেস্টিং নিউজ হলো, আপনারা খেয়াল করেন নাই যে বান্ধবীর বিয়ে হচ্ছে না, হ্যাঁ বান্ধবীর বাল্যবিবাহ হচ্ছে, এই জন্য সে 109-এ কল দিছে। কল দিয়ে সে পুলিশ নিয়ে আসছে, পরের দিন সে চলে গেছে। নবম শ্রেণীর ছাত্রী কল দিয়ে সে নিয়ে আসছে, বান্ধবীর বিয়ে ঠেকাইছে, পরের দিন সেই চলে গেছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। কিংডম অফ ইসওয়াতিনি সোয়াজিল্যান্ডের বর্তমান নাম। মেসিডোনিয়ার নাম কি? উত্তর মেসিডোনিয়া। মেসিডোনিয়ার নাম হলো চেঞ্জ হয়েছে, ওর নাম হলো উত্তর মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া। শাহাদাত হোসেন বলছে কপালে একটা না একটা জুটতো।
আপনারা একটা কাজ করবেন, বুঝছেন, গল্পটা করি, আমি গল্পটা করে একটু রিল্যাক্স হই। আজকে আমি বেশিক্ষণ পড়াবো না, আজকে ধরতে পারেন ক্লাস শেষ মনে করেন। না, আজকে আর পড়াবো না, কালকে বেশি পড়াবো না। কয়েকটা ইনফরমেশন দিয়ে নেই। বড় দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া। এটা গিট্টু লাগে। বড় দ্বীপ গ্রিনল্যান্ড। তবে গ্রিনল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার চেয়ে ছোট, কিন্তু রাষ্ট্র না। সর্বাধিক দ্বীপ সুইডেন। এটা কানাডা আর বলা যাচ্ছে না, সুইডেন। এটা হলো 2,21,000 দ্বীপ, 21,800 দ্বীপ। আমি জানি না এত দ্বীপ কেমনে হয়। আর দ্বিতীয় বললে কানাডা। সুইডেনের সবচেয়ে বেশি দ্বীপ। আর বড় বদ্বীপ বাংলাদেশ। বড় বদ্বীপ বাংলাদেশ। দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড দ্বীপ, সর্বাধিক দ্বীপ হলো সুইডেন, আর বড় বদ্বীপ হলো বাংলাদেশ। ওকে, যাই হোক, এখন একটা গল্প শোনেন। গল্পটা হলো, আপনারা বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কয়েকটা কাজ তাড়াতাড়ি করতে হয়। নাম্বার 1 হলো, কেউ যদি পাওনা টাকা পায়, মানে মৃত ব্যক্তি তাকে দ্রুত দাফন করতে হবে। 2 নম্বর হলো পাওনাদারের টাকা পরিশোধ করতে হবে। তৃতীয় হলো প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করতে হবে। আরেকটা আছে কিনা আমি জানি না, মানে এই কয়েকটা 3টা আমার মনে আছে যে তাড়াতাড়ি করতে হয়। এটা বিয়ে করলে আপনার রিজিক বাড়ে। আমি প্রমাণ। আমি যেদিন বিয়ে করছি ওই দিনকে আমার 55,000 টাকা আমি লোন করছি। সকালবেলা 55,000 টাকা লোন করছি, এবং ওই দিনে আমার লোন ছিল 7.5 লাখ টাকা। আমার লোন ছিল, মানে টোটাল আমি ঋণী ছিলাম। মানে আমার একটা নতুন কোচিং দিয়েছিলাম, কোচিং থেকে আসছি, মানে আইকন প্লাস দিতে গিয়ে প্রচুর আমার লোন হইতেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, আমার বিয়ে করার পর আমি দেখলাম যে ওই বছর মার্চ মাসে বিয়ে করছি, আমার ডিসেম্বর মাসে আমার অ্যাকাউন্টে 9 লাখ টাকা। অর্থাৎ ওই বিয়ে ঋণ শোধ করেছি, ভালো মতো চলছি, তারপরে হলো 9 লাখ টাকা আমার ওই বছরের ডিসেম্বর মাস, মার্চ টু ডিসেম্বর 2017। তো এই জন্য বললাম যে আসলে বিয়েটা আগে করাই উচিত ছিল। বরকত থাকে, প্রথমত হলো বরকত থাকে, দ্বিতীয়ত হলো, আমি বাস্তবতা একটা বলি। বাস্তবতা হলো, আপনারা কি শুনতেছেন না বিরক্ত হচ্ছেন? বাস্তবতাটা বলি। বাস্তবতাটা হলো, আমাদের রুমে এক ভাই ছিল, মাসুদ ভাই। মাসুদ ভাই লতে পড়তেন। তিনি লতে পড়তেন, তার বাড়ি ছিল ম্যান অফ কুষ্টিয়া। তিনি প্রেম করে এক আপুকে বিয়ে করলেন। আপু লয়ের স্টুডেন্ট, দুজনেই ঢাকা ইউনিভার্সিটি লয়ের স্টুডেন্ট। প্রেম করতেন স্টুডেন্ট লাইফে, তারা বিয়েও করে ফেলছেন। বিয়ে করার পর তাদের ফ্যামিলি, হয়তো বা গ্রামে তাদের 2 ফ্যামিলির মধ্যে সিনেমেটিক কাহিনী, কেউ দেখতে পারে না, মানে ইগোয়েটিক প্রবলেম। এবং এই 2জনকে বাড়ি থেকে টাকা পয়সা দিত না, এবং 2জন টিউশনি করে কোনো রকম চলতো। এমন যে সকালবেলা নাস্তা খাইতে একটা পরোটা 2জন ভাগ করে খেত, এমন একটা অবস্থা ছিল। মাসুদ ভাই, তিনি মাস্টার শেষ, তারপরে তিনি হল ছাড়েন নাই। তার বেডে আমাদেরকে জুনিয়রকে দেওয়া হলো। তিনি কি করছেন, মেঝেতে তিনি থাকতেন। নিজে শীতের মধ্যে মেঝেতে তিনি তোষক লাইসে ঘুমাতেন, কাঁথা লাইসে তোষক লাইসে ঘুমাইতেন। তখন তাকে বলা হতো যে ভাই আপনি উপরে যান, বলা যে না তোমরা থাকো। সে পুরো রুমে তিনি একেবারে তোষামত করে থাকতেন। তোষামত করে থাকা মানে সে বলতো যে তোমাদের জামা কাপড় আমি ধুয়ে দিই। খুব কষ্ট লাগতো। 5তলা থাকতো আমরা, নিচতলা যাওয়ার সময় বলতো এই তোমাদের 5তলা থেকে নামার দরকার না, আমি নাস্তা নিয়ে আসি। এমনকি সে জুনিয়রদের সিগারেট পর্যন্ত সে নিয়ে আসতো। মানে এতটা কষ্ট তিনি করছেন। অর্থাৎ তার ঢাকার মতো অন্য জায়গায় কোনো জায়গা ছিল না, যেহেতু তার ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না। তার চাচার বাসা এই ঢাকাতেই ছিল, এই মানে ঢাকাতেই তার চাচার বাসা ছিল। তাকে টোটালি কোনো
এখন এখন সে ওখানে বসে যে যার পারে তার শতসম্মত করে চলে, জামা কাপড় আয়রন করাই সেই। একটা সময় কি করলো, সে এক সন্ধ্যাবেলা জুডিশিয়ারির পরীক্ষা রেজাল্ট দিল, এবং এই ভাইয়া এবং আপু দুজনই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গেল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গেল এবং পুরো সিনিয়রি চেঞ্জ, এবং ওই মাসুদ ভাই নিজেও চেঞ্জ। এখন সে বলতেছে এরকমের বসে, হ্যাঁ বুঝছো নাইম, পড়াশোনা করতে হবে বুঝছো, নাহলে হবে না, এই রুবেল আমার জন্য নাস্তা নিয়ে আসো। এখন সে পুরোপুরি চেঞ্জ। যা হোক, আমি তাদের বলি যে এই বরকতটা হয়েছে তাদের বিয়ের জন্য, এই বিয়েটার জন্য তাদের বরকতটা হয়েছে হয়তো। আবার বলেন না যে বাল্য, আমি বাল্য বিবাহ কেস করে দিচ্ছি না, এখানে কোনো বাল্য নাই। আমি জানি এখানে সব বুইরা কাটা অথবা বুইরা শিশু, ঠিক আছে। তো দেখ এরপরে কি হলো, পরের দিন তার চাচা চলে আসছে ভ্যান নিয়ে, তুই এখানে থাকবো কেন, তুই আমার বাসায় থাকবি, চল আমার সাথে, ঠিক আছে, এখানে তখন কষ্ট করে থাকবো, মানে তখন পুরোপুরি সিনারিটা চেঞ্জ। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। আমি গ্যাপ ফিল আপ করবো ইনশাল্লাহ, একটু তাড়া আছে আমার। আল্লাহ হাফেজ আজকে।